সো 2017-তে যখন বড় ছেলে বের হয়, বড় ছেলে আসলে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে নাটক ইন্ডাস্ট্রির উপর। ওই ঈদে যেখানেই যাচ্ছি সবাই বলছে যে এই কাজটা দেখেছি বা ওই কাজ নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে, সেটা একটা। এরপর তো প্রিয় মালতী করলাম। একটা সময়ে যখন আমি অ্যাওয়ার্ড পেতাম না, তখন এই ধরনের প্রশ্ন আমার মনেও আসতো, সব অ্যাওয়ার্ড তো বড় আপুরা নিয়ে যাচ্ছে, আমি তো কিছুই পাচ্ছি না। একটা সময়ের সামনে এটাও আসবে যখন আমার কাজ, এখন তো অলরেডি অনেক কমিয়ে ফেলেছি, আফসোস করে তো আসলে লাভ নাই, মানে আমি আফসোস করব না। তারা যখন মাঝে মাঝে কিছু ইন্টারভিউতে বলে যে মেহজাবিন আপু যেরকম করে কাজ করেছেন তার মতো করতে চাই, নাটক থেকে ওয়েব ফিল্মে আসা, ওয়েব ফিল্ম থেকে সিরিজ করা, সিরিজ থেকে একটা সময়ে যখন ফিল্মের অফার আসে তখন ফিল্ম করা, তো সব কিছু আমি বলি যদি ওই নাটকগুলো করা না হতো তাহলে আজকে এখানে আমি থাকতাম না। সো 2017-তে যখন বড় ছেলে বের হয়, বড় ছেলে আসলে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে নাটক ইন্ডাস্ট্রির উপর। এবং ওই সময় তো আপনার, এখন ভাইরাল ওয়ার্ডটা তো খুবই কমন, কিন্তু ওই সময় এতটা সোশ্যাল মিডিয়ার ইউজ না থাকাতেও কাজটা ওভারনাইট অনেক মানুষ দেখে ফেলে। এবং আমি ওই ঈদে যেখানেই যাচ্ছি সবাই বলছে যে এই কাজটা দেখেছি বা ওই কাজ নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে। ওটার পর আরও কয়েকটা বছর কেটে যায়। 2021-এ আমি যখন চিরকাল আজ করি, তো যখন আমি একজন অ্যামনেশিয়া পেশেন্টের রোল করেছি এবং সেটাও অনেক প্রশংসিত হয়, তখন আমার মধ্যে আরও ক্ষুধা জন্মায় যে আমি এখন একটু ডিফারেন্ট কাজ করি। রোম্যান্টিক বা কমেডি এই ধরনের কাজ তো করা হয়েছে, আমি এখন একটু এক্সপেরিমেন্ট করি। আমার প্রত্যেকটা নাটক আরেকটা নাটক থেকে একটু ডিফারেন্ট হবে, তো সেই জায়গা থেকে একটু একটু করে হচ্ছে কাজ শুরু করি। ক্যারেক্টারের প্রতি আরও পড়াশোনা, নিজেকে লুক দিয়ে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়, কথা বলার ভঙ্গি দিয়ে কিভাবে আসলে ডিফারেন্সিয়েট করা যায়, হাঁটা চলা সব কিছু মিলিয়ে আরও ভাবা আসলে শুরু করি। তো আমি বলবো আমার সেকেন্ড টার্নিং পয়েন্ট হচ্ছে আপনার চিরকাল আজ। পর তো প্রিয় মালতী করলাম, সেটা আমার সিনেমার জার্নিতে আমার একটা কি বলে প্রথম পা দেয়া বা ফার্স্ট স্টেপ হিসাবে আসলে কাউন্ট করা যায়। একটা সময়ে যখন আমি অ্যাওয়ার্ড পেতাম না, তখন এই ধরনের প্রশ্ন আমার মনেও আসতো, সব অ্যাওয়ার্ড তো বড় আপুরা নিয়ে যাচ্ছে, আমি তো কিছুই পাচ্ছি না, আমি ভালো করছি না, আমি কেন করছি না, আমি এই ইম্পর্টেন্সটুকু পাচ্ছি না কেন, কি স্ক্রিপ্ট করছি যে কোনোভাবেই কোনো ক্রিটিক্সদের নজরে আমি আসছি না, হয়তো বা প্রাথমিক ধাপে থাকি, পরের দিকে আউট হয়ে যাই। তো এই ফেজটা কিন্তু আমার লাইফেও ছিল, আমিও এটা পার করেছি। দেন আলহামদুলিল্লাহ বড় ছেলে করার পর থেকে এত ভালো রেসপন্স পেয়েছি। আই থিঙ্ক আই অলওয়েজ বিলিভ আমি ভালো করলে আল্লাহ যদি চান সেটা আমি ওইটার একটা রেজাল্ট পাবো, অন্য কেউ আমার থেকে যখন ভালো করা শুরু করে দিবে তখন তারা পাবেন। আফসোস করে তো আসলে লাভ নাই, মানে আমি আফসোস করব না। আসলে কেউ কারো জায়গা নিতে পারে না, কেউ অন্য কেউ হয়ে যেতে পারে না, কিন্তু হয়তোবা মানুষ এটা দিয়ে এটাই বুঝায় যে সে ভালো করছে তার মতো আরেকজনও ভালো করবে। তো অনেক যখন এখনকার যারা আছেন, যারা এখন নিয়মিত একদম নাটক করছেন, তারা যখন মাঝে মাঝে কিছু ইন্টারভিউতে বলে যে মেহজাবিন আপু যেরকম করে কাজ করেছেন তার মতো করতে চাই, তখন অবশ্যই অনেক ভালো লাগা কাজ করে। মনে হয় যে যাক আমি হয়তোবা কিছু একটা করতে পেরেছি, সামহাও ওদের লাইফে এক ধরনের একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছি বলে তারা আমার নামটা নিচ্ছে। ডেফিনেটলি দিস ইজ আ ভেরি গুড ফিলিং। কিন্তু আমাকে যখন এই জিনিসটা অফার করা হয় আমি খুবই সারপ্রাইজ ছিলাম দ্যাট আমি আসলে বিচারক হব, আমার কি ওই যোগ্যতাটুকু আদৌ হয়েছে কিনা। কিন্তু আমাকে ওনারা খুব ভালোভাবেই বুঝিয়েছেন। আমি প্রাথমিক দিকে এটাই বলেছি দ্যাট আপনাদের আমাকে এক্সপ্লেন করতে হবে কেন আপনারা আমাকে নিচ্ছেন, কারণ আমি আমার লাইফে অতটুকু অর্জনও করি নাই, আমার অত এক্সপিরিয়েন্সও নাই কোনো একটা বিউটি প্যাজেন্ট হচ্ছে জাজ করার মতো। তো তখন ওনারা বলেছেন দ্যাট এবার কিন্তু লাক্স শুধুমাত্র একটা বিউটি প্যাজেন্ট না, এখানে ওনারা অনেকগুলো ডিফারেন্ট অ্যাসপেক্ট নিয়ে আসছে, যেমন আপনার কন্টেন্ট মেকিং জানতে হবে এবং তাদের ফ্যাশন নিয়ে সেন্স থাকতে হবে এবং অ্যাক্টিংও লাগবে। তো আমাকে এটাই বলা হয়েছে যেহেতু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এবং আমি ওই জার্নির মধ্যে দিয়ে গিয়ে আই ওয়াজ আ উইনার, তো আমি হয়তো বা মেয়েদেরকে খুব কাছে থেকে মেন্টর করতে পারবো। সাবা নিয়ে আমি শুধু এটাই বলবো,
দর্শকরা যদি একটা সিনেমা থেকে একটা এক্সপিরিয়েন্স চায়, একটা জার্নি চায়, তাহলে অবশ্যই আপনারা সাবা দেখে ওই এক্সপিরিয়েন্সটুকু পাবেন, ওই ইমোশনের মধ্যে দিয়ে আপনারা যাবেন। দিস ইজ অ্যান ইমোশনাল রাইড, দিস ইজ আ কাইন্ড অফ স্টোরি যেটা আসলে ফ্যামিলি নিয়ে, বাবা মা নিয়ে দেখা যায়, ফ্রেন্ডস অ্যান্ড অন্যদেরকে নিয়েও আসলে দেখা যায় যে তা না, দেখা যাবে না যে তা না। বাট আই উড সাজেস্ট দ্যাট এই ফিল্মটা নিয়ে আপনারা এই ফিল্মটা যখন দেখতে যাবেন তখন ডেফিনেটলি আপনার পেরেন্টস যদি আসলে নিয়ে আসতে পারেন, তাহলে ওই ফিলিংটা কাজ করবে যখন এই সিনেমাটা শেষ হবে, দ্যাট আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার সাথে বসে আছে।